তারা কিন্তু অলমোস্ট আরাকান যে যে এরিয়াটা প্রায় আমি বলবো 10% আর কি তারা কিন্তু দখল করে নিয়েছে। এবং যারা ক্ষমতায় আছে বা মিয়ানমারে তারা কিন্তু অলমোস্ট তাদের সাথে আর পেরে উঠছে না। এই এমপি হওয়ার তো কোনো মানে হয় না। 2014 সালে আমি দেখেছি, 2018 দেখেছি, 2024-এর মধ্যে আবার সেই একই জিনিস দেখবো, সে মানসিকতা আমার নাই। অ্যাটলিস্ট আমি যতদিন সেনাবাহিনী চাকরি করেছি, আমি সিনিয়র লিডার হিসেবে, সিনিয়র জেনারেল হিসেবে আনলফুল কোনো আদেশ দেই নেই, আনলফুল আদেশ আদেশ কখনো পাই নাই। এই যে কোভিড এর মধ্যে একটা বড় একটা যে ইয়ে আসলো, কি বলবো, মহামারী, সেটা আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেছে। আমাদের দেশে হসপিটাল নাই, হসপিটাল করতে হবে। আইসিইউ নাই, আইসিইউ করতে হবে। আমাদের বেসিক নিডটা কি, আমাদের কি করা প্রয়োজন? আমাদের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটা কিভাবে যদি আজকে থাকতো, তাহলে আমরা কিন্তু আগেই জানতে পারতাম যে আমাদের ফুড সিকিউরিটি, এনার্জি সিকিউরিটি, তারপর হেলথ সিকিউরিটি এবং আমরা ন্যাশনাল সিকিউরিটি, এই সমস্ত কিছু কিন্তু আমরা তৈরি রাখতে পারতাম। সেই বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই নেই। এই সরকার যদি উদ্যোগ নিত, আমি তাদেরকে ধন্যবাদ দিতাম। এবং এই ব্যাপারে আমাদের ন্যাশনাল ডিফেন্স কলেজ বেশ অনেকবার প্রস্তাব পাঠিয়েছে যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল তৈরি করার যদি কোনো কিছুর সহযোগিতা লাগে, আমরা সে সহযোগিতা করব। আর একটা প্রশ্ন আপনি করেছিলেন আপনার করিডোর নিয়ে এবং পদত্যাগ নিয়ে বেসিক্যালি আমি কথা বলতে চাই না, এই জন্য বিকজ আমি হাবিব ভাইয়ের মতো বিজ্ঞ পলিটিশিয়ান না। ওনারা নিশ্চয়ই কোনো কারণ দেখেছেন, সে কারণে ভিত্তি করে ওনারা পদত্যাগ চেয়েছেন। তবে করিডোরের ব্যাপারে, হোয়াট ইজ করিডোর, মানে মানবিক করিডোর, এটা একটা ডেফিনেশন আছে। এই করিডোরটা তখনই প্রয়োজন হয় যে যারা আগে থেকে অ্যান্টিসিপেট করে যে এখানে একটা হয়তো মানবিক বিপর্যয় ঘটতে পারে, সেই ঘটতে পারে, এবং এটা সম্পূর্ণ আপনার জাতিসংঘের তত্ত্বাবধানে একটা নিরাপদ একটা জায়গা হবে, যেখানে কোনো ইয়ে থাকবে না, আর্মস কোনো গ্রুপ থাকবে না। একটা জাতিসংঘের তত্ত্বাবধানে, এবং যে দুই দেশের মধ্যে এই মানবিক করিডোরটা সম্পর্ক স্থাপন করবে, তাদের দুই দেশের সম্মতি প্রয়োজন, এবং দুই দেশের সম্মতি হওয়ার পরে জাতিসংঘের তত্ত্বাবধানে জিনিসটা হবে। এই ব্যাপারে বাংলাদেশের প্রথম যে আলোচনাটা হয়েছিল, এখন সেখান থেকে আমি মনে করি যে হয়তো এই বর্তমান যেনাকে হাই ভ্যালু রিপ্রেজেন্টেটিভ বলা হচ্ছে, ডক্টর খলিলুর রহমান, আমার মনে হয় ওনারা পিছিয়ে এসছেন কিছুটা। কারণ ওনারা বলেছেন যে আমরা এই ব্যাপারে আলোচনা করেছি, শুধু এই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। যদিও পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, উনি কিন্তু এই কথাটা বলেছিলেন, বাট এখন সেই জায়গা থেকে ওনারা সরে এসছেন। এবং আমি মনে করি যে এটার ব্যাপারে, যেহেতু এটা আমাদের বাংলাদেশ এবং মিয়ানমারের ব্যাপারটা, এখানে আজকে ডাইরেক্ট মিলিটারি অপারেশন এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছে, যে আমাদের সাথে কিন্তু দুইটা দেশের বর্ডার, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। মিয়ানমার সাথে ছোট বর্ডার হলেও, বাট এটা অত্যন্ত একটা কি বলবো, একটা একটা জায়গা, গহীন, মানে পাহাড় এবং প্লেন কিছুটা, এবং নাফ নদী আছে মাঝখানে, অত্যন্ত দুর্গম এবং একটা কষ্টসহিষ্ণু এলাকা। এখানে খুব ইজিলি গার্ড দেওয়াটা খুব মানে সম্ভব না। তারপরও আপনারা জানেন যে আরাকান, বা যেটাকে রাখাইন রাজ্য, যেটাকে আরাকান বলা হচ্ছে, এবং সেখানে আরাকান আর্মি, মোস্টলি বুদ্ধিস্ট, তারা কিন্তু অলমোস্ট আরাকান যে এরিয়াটা প্রায় আমি বলবো 10% আর কি তারা কিন্তু দখল করে নিয়েছে। এবং যারা ক্ষমতায় আছে বা মিয়ানমারে, তারা কিন্তু অলমোস্ট তাদের সাথে আর পেরে উঠছে না। হয়তো এমনও হতে পারে তারা সেন্ট্রাল রেঙ্গুনে চলে যেতে পারে। তো কাজেই এই অবস্থায় করিডোর হওয়া উচিত না, এটা আমরা জনগণের চিন্তার উপরে, বা যারা চিন্তা করতে পারে তাদের ছেড়ে দিলাম। তবে আমি মনে করি আমাদেরকে নিয়ম হচ্ছে, যারা দেশ চালায় তাদের সাথেই বেসিক্যালি এই আলোচনাটা চলতে পারে। কারণ আরাকান আর্মি বেসিক্যালি কোনো আপনার রিকগনাইজ কোনো আর্মি না, এটা একটা ইন্ডিজিনাস ফোর্স। তারা তাদের নিজস্ব সাম্রাজ্য তারা নিজেরা এখন তৈরি করে নিয়েছে। টিল দ্য টাইম দে আর রিকগনাইজ, তাদের সাথে আমাদের আলোচনা করা যাবে না আমি বলছি না, হয়তো প্রয়োজনে, যেহেতু তারা আমাদের সাথেই আছে, এখানে সরকারি কোনো বাহিনী আর নাই, হয়তো অন্য কোনো আলোচনা হতে পারে। নট অ্যাবাউট। এখানে আরেকটা কথা আমি শেষে বলতে গিয়ে এটা ভুলে গিয়েছিলাম। এনসিপি যে পার্টিটা হয়েছে, একটা আনরেজিস্টার্ড দল। আপনারা দেখবেন রেজিস্টার্ড দলকে ইনভাইট করা হয় না, বাট দ্য মোমেন্ট they want to meet the honorable chief advisor, তারা কিন্তু সাথে সাথে অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যায়। তো এটা কিন্তু অনেক পোরখা রাজনীতিবিদ এবং যারা অলরেডি মানে সিজন পলিটিশিয়ান এবং বিএনপির মতো বড় দল, তারা কিন্তু একটু কষ্ট পাবেই
যে তারা বলা মাত্রই তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টার, আর যখন তারা অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছে অন্যান্য যারা রেজিস্টার্ড দল তারা কিন্তু এটা পাচ্ছে না। তো কাজেই এখান থেকে আমরা অনেক কিছু ডিডাকশন ড্র করতে পারি। তো এটা যারা বুঝার তারা বুঝবেন আমি কি বলতে চাচ্ছি। আমরা প্রতিষ্ঠিত করেছিলাম, বাট যখন দেখলাম যে এটা জোর করে তাদেরকে ইলেকশন নামাতে গেছে, তখন যারা মেইন উদ্যোক্তা আমরা, ঠিক আছে, এই দুইজন বাদে আমরা সবাই কিন্তু সেখান থেকে সরে এসেছি। এবং এই হাসিনা আপা আপনার অনুষ্ঠানে এখনো পুরো রেকর্ডটা, ঠিক আছে, এটা তো যে আপনি এখনো রেকর্ডের অবস্থায় আছে। আমার কথা শোনেন, আমার ব্যক্তি হিসেবে আমার কথা শোনেন, আপনি আমার কথা শুনেন আগে। আপনি জানেন না যেগুলো সেগুলো বলবেন না, যে কথা বললে একটু ভালো হয়, ঠিক আছে। আপনি অনেক ছোট, আপনাকে পছন্দ করি, আপনাদের পার্টি অফিসার যারা আছেন নেতা কর্মী প্রত্যেক আমি উত্তরটা দিয়ে নেই। এই হাসিনা না কেন, যখন এখানে প্রেশারাইজ করা হলো যে টু পার্টিসিপেট ইন দ্য ইলেকশন, আমি আপনার অনুষ্ঠানে কিন্তু একা, আমার কিন্তু আপনার টক শো একটা একা হয়েছিল, সেটা এখনো রেকর্ডের অবস্থা আছে। সেখানে আমি পরিষ্কার ভাবে বলেছি যে জনগণের পালসের এগেনস্টে, জনগণের মতামতের এগেনস্টে আমি অ্যাটলিস্ট ব্যক্তি হিসেবে আমি সেই ইলেকশনে আমাকে যদি মেরে ফেলা হয় আমি সেই ইলেকশন পার্টিসিপেট করবো না, সেই দল থেকে আমি চলে আসছি, ঠিক আছে। তখনই আমি এবং আমার সাথে যারা অনুষ্ঠানে ছিল প্রত্যেকে চলে আসছে। তখন ডেকে ডেকে এনে ওকে ডেকে এনে তারা নমিনেশন দিয়েছে, বাট মূল যারা ছিল দলের মধ্যে তারা কেউই নাই। অর্থাৎ আহ্বায়ক কমিটিতে যে 31 জন অ্যাপ্রুভড কমিটি বাই দি ইলেকশন কমিশন, সেখান থেকে মাত্র 4 জন ছিল সেই পার্টিতে, আর কেউ ছিল না, সবাই চলে আসছিলাম আমরা। এবং এটা ডক্টর কনক সরোয়ারের একক ইন্টারভিউ, একক টক শোতে আমি বলেছি, এবং এই হাসিনা আপার টক শোতে বলেছি, এখনো রেকর্ডের আছে, যদি থাকে আপনি লিঙ্কটা পাঠিয়ে দিন, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। কারণ আমার পছন্দ হয়নি, আপনি যেটা বললেন এটা উত্তর দিচ্ছি এই জন্য যে আপনার মতো যে মানসিকতা ছিল, সে মানসিকতা তখন আমার মধ্যে ছিল। মতের মিল না, আমাকে যদি জোর করে বলে ইলেকশন তুমি পার্টিসিপেট করো, এবং সেখানে ইলেকশন পার্টিসিপেট করলে আমি একটা এমপি হতে পারতাম, কিন্তু সেটা এই এমপি হওয়ার তো কোনো মানে হয় না। 2014 সালে আমি দেখেছি, 2018 দেখেছি, 2024-এর মধ্যে আবার সেই একই জিনিস দেখবো, সে মানসিকতা আমার নাই। অ্যাটলিস্ট আমি যতদিন সেনাবাহিনী চাকরি করেছি, আমি সিনিয়র লিডার হিসেবে, সিনিয়র জেনারেল হিসেবে আনলফুল কোনো আদেশ দেই নেই, আনলফুল আদেশ কখনো পাই নাই, এবং আনলফুল আদেশ কাউকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করি নাই। এবং আমার জুনিয়ররা কখনো শিখে নাই আমার কাছ থেকে যে তোমরা আনলফুল আদেশ পালন করো। যদিও কাউকে এখন বলতে শুনি অনেকে আনলফুল আদেশ দিচ্ছেন, আমাকে দিয়ে সেটা করাতে পারে নাই বলেই আজকে বলে দেই, অন রেকর্ড রাখবেন, আমাকে 3.5 বছর আগে হাসিনা রিটায়ার করে দিচ্ছে চাকরি থেকে। আপনারা অনেকে জানেন না, এখন জেনে নেন। বাকিটা হিস্ট্রিটা আপনারা মঞ্জু, আপনাদের যে চেয়ারম্যান, ওনাকে জিজ্ঞেস করে, উনি জানেন সবকিছু। তো এতটুকু শুধু বললাম, আমারটা অন রেকর্ড আছে। তখন কিন্তু হাসিনা ক্ষমতায়, যখন আমি ওনার সাথে এই টক শো করছি, তখন হাসিনা ক্ষমতায়, যখন ডক্টর কনক সরোয়ার আমার প্রায় 1.5 ঘন্টা উনি কথা বলেছেন, সেটা অন রেকর্ড আছে, আপনি শুনবেন। উনি আমাকে কিন্তু পরে চ্যালেঞ্জ করেছিলেন যে ঠিক আছে হাসিনা যখন থাকবে না, তখন এই ইন্টারভিউটা পাশে রেখে আবার আপনাকে আমি জিজ্ঞেস করব। এখন কিন্তু উনি মিলিয়ে দেখবেন যে আমি যা বলেছিলাম ঠিকই আছে। ধন্যবাদ।